কাদা ছড়বার আগে ভেবে নেবেন নিজেরা কি কি করেছেন। আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দেবো, আমার দায়িত্ব উত্তর দেবো। আপনারা বলছেন আমাকে জিজ্ঞেস করছে কেন পারবেন, বলে দেবো, সেটা বলে দিচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 20 মিনিট আপনার। ধন্যবাদ আপনাকে। আমি আজকের এখানে হাউসে সমস্ত সদস্য মন্ত্রী যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের অর্থমন্ত্রী যিনি সভায় আছেন এবং মুখ্যমন্ত্রী যারা একসঙ্গে বসেই বাজেট করেছেন, দুজনকেই অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাকে জানাচ্ছি এই কারণে যে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, সেই হিসেবেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে দুটো জিনিস লক্ষ্য করলাম। একটু আপনারা সিনিয়ররা এসে গেছেন, সকলে বসে আছে অনেক সিনিয়ররা, যে এই হাউসটায় দুটো জিনিস নিয়ে খুব আলোচনা হচ্ছে। একটা হচ্ছে যে ধর্মীয় ব্যাপার নিয়ে বড্ড উত্তপ্ত হয়ে উঠছে মাঝে মাঝে, এটা বাঞ্ছনীয় নয়। তাই আমি কারোর ব্যাপারে একটা কথাও বলি না, আর সবারটা শুনি চুপ করে বসে, কারোর ব্যাপারে একটাও কথা বলি না। এটা আমার কাছে মনে হচ্ছে এই মহান হাউসের ক্ষেত্রে এটা সঠিক হচ্ছে না। আর দুই, আর একটা কাদা ছড়াছড়ি হচ্ছে। কে বললো 3 বছর জেলে ছিলি রে, কে বললো 2 বছর জেলে ছিল রে। আমার কাছে 25 জন লোকের নাম, 25 জন রাজনৈতিক নেতার নাম আছে, এইখানে আছে, যাদের এগেনস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ক্রাইম কেস ছিল। তারা যেই বিজেপিতে গেছে তাদের সব কেস উইথড্র হয়ে গেছে, সব ওয়াশিং মেশিনে চলে গেছে। সেই কাদা ছড়বার আগে ভেবে নেবেন নিজেরা কি কি করেছেন আর নিজেরা কোথায় কি করেছেন, সেই কাদারা কিন্তু আপনাদের দ্বারা এসে পড়তে পারে। সমন্ধবাবু, ওয়াশিং মেশিন শব্দটা এখান থেকে চলে যাবে, এটা হয় না, আনপার্লামেন্টারি। ওয়াশিং মেশিনের শব্দ ইউজ হবে না। আরেকটা কথা বলি স্যার, আমি আপনার কাছে একটা পয়েন্ট অফ অর্ডার চেয়েছিলাম, আপনি দেননি। জাস্ট মুখ্যমন্ত্রী বলার পরেই সেটা একটু বলে নি। সেটা বোধহয় বিধানসভায় বলাটা সমীচীন হয়নি। সে হচ্ছে প্রাক্তন, এর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামে যে তিনি বললেন এ ফটো খিচ বলে মুখ্যমন্ত্রী নাকি বলতেন। এটা ঠিক আমার মনে সমীচীন হয়নি কথাটা, এটা দয়া করে করে দেবেন। এটা 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 সমীচীন হয়নি কথা। আপনি কন্টিনিউ করুন। এটা সমীচীন নয়, ঠিক আছে, সংসদীয় নয়, সমীচীন নয়। প্লিজ, একজন সিনিয়র তার কথা বলছেন, শুনুন। আমরা অনেকে প্রথমবার এসেছি বিধানসভায়, বলছে, আপনি শুনুন। আছে 25 জন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি আছেন এখানে, আপনি পেশ করেছেন যে বাজেট, এই বাজেটের অনেকগুলো জায়গা আছে যেগুলো নিঃসন্দেহে আপনাকে সমর্থন করি। আবার অনেকগুলো জায়গা আছে সেখানেতে আমার মনে হয়েছে যে আপনারা নিজেরাও বলেছেন যে ইতিবাচক সমালোচনাকে ওয়েলকাম করেন। ন্যাচারালি আমরা ইতিবাচক সমালোচনা করব। উইনস্টন চার্চিল বলেছিলেন অপোজিশন মাস্ট অপোজ। আমি সেই চার্চিলের কথায় বিশ্বাস করি না। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা নিশ্চয়ই করব। এখানে আপনি $4,38,775.29 কোটি টাকা বাজেট পেশ করেছেন 26-27 অর্থবর্ষে।
একটা জিনিস খালি এটা বাজেটের মধ্যে পড়ে না, তো বলবো একটা বানান ভুল আছে 9 নম্বর পাতায়। মাতৃবন্দনা হবে, ওটা মাতৃবন্দনা হয়ে গেছে, ঠিক করে দেবেন কাইন্ডলি। হ্যাঁ, আরেকটা জিনিস, এটা সমালোচনা করবেন তিনি, ভালো কথা বললাম। আপনি প্রথমেই ওই ঋণের কথাটা বলেছেন, 8,15,891 কোটি টাকার মতন। আমরা গত বছর কত নিয়েছিলাম? 1,01,000 কোটি। আপনি এবছর কত নিয়েছেন? আপনি এবছর নিয়েছেন 1,07,000 কোটি। তাহলে ঋণের বোঝা কমালেন কোথায়? কিভাবে কমালেন? আমরা এইখানে বছরের পর বছর আমাদের রাজ্যে আমরা অর্থনৈতিক অবরোধের মধ্যে দাঁড়িয়ে এখানে আমাদের কাজ চালাতে হয়েছে। আমরা আবাস যোজনার টাকা পাইনি, আমরা মনরেগার টাকা পাইনি, আমরা গ্রামীণ পথের টাকা পাইনি। এবং কেন উত্তর দিচ্ছি? আমি উত্তর দেবো, আমার দায়িত্ব উত্তর দেবো। আপনারা বলছেন আমাকে জিজ্ঞেস করছে কেন পাইবেন, বলে দেবো, সেটা বলে দিচ্ছি, বলে দেবো। এবং সব থেকে বড় কথা যেটা, এখানে অনেকে বলেছেন যে নদী ভাঙনে মাত্র 50 কোটি টাকা না কত দিয়েছেন। আর এটা কেন্দ্র রাজ্য উভয়ের দায়িত্ব, মেজর দায়িত্ব কেন্দ্রের। সেখানে তো আপনার অনেক জায়গায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে যুক্ত করে দিয়েছেন, অথচ এখানে পার্টিকুলারলি নদী ভাঙনে, যেখানে কিনা গঙ্গা নদীর ভাঙনে আজকে পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে যাচ্ছে প্রতিদিন, এখানে নেই সে আসছে না। বুকাহু সমর, গঙ্গার তলায় মাটি, গঙ্গা চলে যাচ্ছে গ্রামের প্রোগ্রাম, সে বুকাহু বলে চিৎকার করছে। সেখানে 50 কোটি টাকা মাত্র আপনি দিয়েছেন। কেন এখানে একটা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প যুক্ত করতে পারলেন না, যাতে করে এখানে আমাদের রাজ্যে এই নদী ভাঙনের থেকে আমরা অন্তত বাঁচতে পারতাম? দ্বিতীয় কথা ছিল সেটা হচ্ছে কেন্দ্রের ঋণটা কত, আমাদের ঋণ বেশি আছে। আপনারা বলছেন আমরা পুরো অর্থনীতিটাই নাকি পঙ্গু করে দিয়ে গেছি। সময় আমরা তো অতটা হবে না, যদি কোনোদিন সময় পাই তাহলে প্রমাণ করে দেবো যে আমাদের রাজ্যে আমরা যা করে গেছি আপনাদের করতে অনেকগুলো বছর কেটে যাবে, কিন্তু দিল্লির সমর্থন পেয়েও অনেকগুলো বছর কেটে যাবে। কিন্তু বলে দিচ্ছি, আচ্ছা, যুব সাথীর বদলে আপনারা ভরসা বলে একটা প্রকল্প করেছেন। এই ভরসা প্রকল্পে দেওয়া হবে 2,000 টাকা করে, কিন্তু পরিবারের কেউ যদি সামাজিক প্রকল্প পায় তাহলে পাবে না, ঠিক আছে সেটা। আর আয় যদি পরিবারের, গোটা পরিবারের 1 লক্ষ টাকা হয় বার্ষিক আয়, তাহলে মাসে কত টাকা হচ্ছে? 833 টাকা। তাহলে 833 টাকার মতো একটা গরিব লোক 8,033 টাকা, সরি, হ্যাঁ 8,033 টাকা, সেই লোকটা সংসার চালাবে কি করে? আজকের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থায় এই পরিবারটা সাহায্য পাবে না। আসি অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা, এটাও, এবং আয়ুষ্মান ভারত, এই দুটোর কোনোটাই ইউনিভার্সাল না, সার্বজনীন নয়। এই দুটোর কোনোটাই সার্বজনীন নয়। প্রতিটার মধ্যে এতগুলি করে শর্ত জুড়ে দেওয়া আছে, যে শর্ত জুড়ে দেওয়া আছে, সেই শর্ত বলতে দিন না, হয়তো একটু বলতে দিন না। আপনি বলতে ভালো দিচ্ছেন কেন এত? আমি কাউকে বাধা দিই না। অন্নপূর্ণা যোজনায় একই ব্যাপার, সেটাও ওই অন্নপূর্ণা ভান্ডার যেটা বলছেন সেই, এবং সেটাতেও আপনি অনেকগুলো শর্ত আছে, এবং সেখানে আপনি
একটা ইটস অ্যান্ড বার্স যুক্ত করে রেখে দিয়েছেন। যদি সে যোগ্য হয়, এই যোগ্য কথাটাকে ব্যাখ্যা আমি আশা করব করে দেবেন আপনি। তারপর তাতে করে এবারে ডিএটা অনেকেই বলেছেন, আমিও বলছি, এখানে রথিনও বলেছে ডিএটা আপনি সেই মাস থেকে দেবেন, অক্টোবর মাস থেকে দেবেন। তো এটা 1-2 মাসের মধ্যে দিয়ে দিলে বোধহয় ভালো হতো। সে অক্টোবর থেকে দেবেন বলেছেন। কারণ মাননীয় সদস্য, আপনারা থামুন প্লিজ। সব কথায় চিৎকার করছেন। আপনাদের আগে তো ফিনান্স মিনিস্টার শুনছে, উনি শুনতে নেই। চিৎকার করছেন কেন আপনারা? আমি তো আপনাদের সঙ্গে কিছু বলিনি। আমার দাবি কথা তো বলতে পারি। মিড ডে মিলটা আপনারা দায়িত্ব দিয়ে দিয়েছেন এর হাতে, কি বলে, ইসকনের হাতে। ইসকন আমি যতদূর জানি এবং গেছি অনেকবার, এরা নিরামিষাসী এবং এরা রান্না বান্না তো হাতও দেয় না। তাহলে মিড ডে মিল এরা যদি করে তার তো ডিম দেবে না। তো এখানে ডিম ছোড়া বন্ধ করুন, আর বাচ্চাদের 2টো করে, না হলে দেখতে জায়গায় 2টো করে ডিম দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে আমার মনে হয় আমাদের রাজ্যের সুদ ভালো হবে। আর একটা কথা হচ্ছে যে নিশ্চিতভাবে আপনারা উত্তরবঙ্গের অনেকগুলি জিনিস সিদ্ধান্ত ঘোষণা করেছেন যেগুলো উত্তরবঙ্গের জন্য প্রয়োজন ছিল, এবং সেগুলো আমি নিশ্চয়ই সমর্থন করি। অনেকগুলো সমর্থন করার মতো জায়গা আছে এই বাজেটের মধ্যে। আমি মূল জায়গাটায় এখনই এসে যাবো, সেটা হচ্ছে যে আপনারা আর্থিক যে ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাটা। আর একটা হচ্ছে যে নতুন জেলার ঘোষণা, এগুলো আগের থেকেও হয়েছে, আগের সরকারও করে গেছে, আপনিও করেছেন। এবং সবচেয়ে বড় কথা আপনি বলেছেন যে আগেকার যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো আমরা থাকবে, এগুলো উঠে যাবে না। অর্থাৎ আগে যখন আমাদের এই প্রকল্পগুলো নিয়ে কিন্তু অনেক সমালোচনা শুনতে হয়েছিল, এইদিকে ছিলেন যখন আমরা যখন দেখেছিলাম যে প্রকল্প করে মানুষকে কিছু পাইয়ে দিয়ে, আজকে কিন্তু সেই প্রকল্পগুলো থাকছে এবং আপনারাও সেই ধরনের প্রকল্পের উপরে নির্ভর করেছেন। এবং সেটাও আপনার স্বনির্ভর বাংলা এই স্লোগানের উপর দাঁড়িয়ে নয়, স্বনির্ভর বাংলা এই স্লোগানের উপর দাঁড়িয়ে আপনি এই কাজটা করেননি। আপনি সম্পূর্ণভাবে দিল্লির ওপর নির্ভর করে স্বনির্ভরতা নয়, দিল্লি নির্ভর বাজেট করেছেন। সেটা নিশ্চিতভাবে আপনার স্বীকার করতে হবে আপনাদের। আর যদি বলেন আপনারা ডবল ইঞ্জিন সরকার, তাহলে আমার কাছে এইখানে প্রমাণ আছে। 10 মিনিট সময় দেবেন, আমি প্রমাণ করে দেবেন যে ডবল ইঞ্জিন সরকারটা কি। আমার একটা তথ্য এখানে আছে, আমি তার যদি সময় দেন দেখিয়ে দেবো আপনাদেরকে, ওদিকে যাওয়ার দরকার নেই। স্যার, আমি অর্থমন্ত্রীকে বলছি যে পেজ 2 আপনার এই রিভিউ, যেটা বাজেটের গ্রান্স, পেজ 2-তে আপনি তো প্রথমত এখানে যেটা স্বনির্ভরতার কথা নেই আমি বলেছি। এই বাজেটে পেজ 2-তে 25-26-এ রিভাইজড সেন্ট্রাল গ্রান্ট কত ছিল? 22,000 কোটি। রাজ্যের রেভিনিউ রিসিপ্ট কি ছিল? 2,45,000 কোটি। অর্থাৎ রেভিনিউ রিসিপ্টের 11% ছিল কেন্দ্রের গ্র্যান্ট। ছাব্বিশ 27-এর বাজেটে
সেন্ট্রাল গ্রান্ট হয়ে গেল 22,000 কোটি থেকে 71,000 কোটি। আমরা কিন্তু অর্থনৈতিক অবরোধের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি। আমরা এক সময় কিন্তু অর্থনৈতিক অবরোধের মধ্যে দিন কাটিয়েছি। এখানে হয়ে গেল 22,000 কোটি থেকে 71,000 কোটি টাকা, অর্থাৎ যেখানে 11% থেকে বেড়ে 22% হয়ে গেল। তাহলে এটা দিল্লি নির্ভর বাজেট হলো না? প্রায় বেশিরভাগ দিল্লি নির্ভর বাজেট হয়ে গেছে। আপনি স্বনির্ভর বাংলা তৈরি করবেন, সোনার বাংলা তৈরি করবেন, দিল্লির ওপর নির্ভর করে কি করে হবে? আপনার নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে, তো আর্নিং বাড়াতে হবে। রেভিনিউ যদি না বাড়াতে পারেন, যদি সম্পদ সৃষ্টি করতে না পারেন, তাহলে কি করে আপনি টাকা আয় করবেন করতে দিন? আচ্ছা, স্টেটের জিএসটি আপনি দেখিয়েছেন নর্মাল একটা ইনক্রিজ দেখিয়েছেন। সেটা কি 25-26-এ আপনার স্টেট জিএসটি ছিল 1,11,737 কোটি। 26-27-এ কত দেখালেন? 1,30,669 কোটি। আপনি সবই জানেন, পড়ে দেখে নেবেন, সেটা আমিও আরেকবার বলছি। কিন্তু আমাকে একটা কথা বলুন, জিডিপি যদি কমে যায়, তাহলে আপনি এই স্টেট জিএসটি যেটা বেড়েছে দেখাচ্ছেন, সেটা কোথা থেকে দেখাচ্ছেন? জিডিপি বাড়েনি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি বলেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে প্রজেক্টেড আপনারা দেখিয়েছিলেন 7.7%, আর রিজার্ভ ব্যাংক বলছে আপনারা 6.8% বেশি আপনাদের জিডিপি হবে না। তাহলে এই জায়গা দাঁড়িয়ে যখন জিডিপি কমে যাচ্ছে, তখন আপনার কি করে ট্যাক্স জিএসটি বেড়ে যাচ্ছে? আমি অন্তত আমার স্বল্প বুদ্ধিতে বুঝতে পারছি না, পারলে আপনি বুঝিয়ে দেবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস ট্যাক্স আপনাদের সেখানেও দেখতে পাচ্ছি আমরা 31,000 কোটি টাকা ছিল, 31,000 সামথিং, আমি খুচরোটা বলছি না, সেটা এবারে হলো 30,000 সামথিং। অর্থাৎ এখানেও সেই কমে গেল। যদি কমে যায়, তাহলে স্টেট বাড়লো কি করে? স্টেটের জিএসটি কি করে বাড়লো? সেন্ট্রালের জিএসটি যদি কমে যায়, তাহলে স্টেটের জিএসটি তো বাড়তে পারে না। অর্থাৎ আপনি এখানে কিন্তু ওই আপনার হিসাবের ক্ষেত্রে কেউ এই হিসাবগুলো বেশি পড়ে না হয়তো, বা তার জন্য আপনি হিসাবের ক্ষেত্রে কিছু গরমিল করেছেন, যেটা আমার বলে মনে হচ্ছে যে স্টেট জিএসটি কমলে সিজিএসটি কমলে স্টেট জিএসটি বাড়তে পারে না। সে আমি বলে দিচ্ছি, 2025-26-এ কত ছিল? 31,328 কোটি টাকা, সেটা 26-27-এ হয়ে গেল 30,117 কোটি টাকা। ঋণের কথা আমি আগেই বলে দিয়েছি যে ঋণ আমরা যা নিয়েছিলাম গত বছরে, আপনি তার থেকে বেশি নিয়েছেন। আপনার অভিমুখটা কিন্তু কোথাও নয় যে আমরা যা নিয়েছিলাম গত বছরে তার থেকে কম নিচ্ছেন, তা নয়। ঋণ আর আমাদের কেন্দ্রীয় সরকারের ঋণটা কত সেটাও আপনাকে বলে দিয়েছি এবারে, যে কেন্দ্রীয় সরকারের ঋণটাও কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা। যাই হোক, লোন, কেন্দ্রের লোন হচ্ছে 197,18,000 কোটি টাকা, অর্থাৎ ডেট টু জিডিপি 56%, ডেট টু জিডিপি 66%, আর আমাদের রাজ্যের ডেট টু জিডিপি কত? 37%। অতএব যা বলবেন যখন চিৎকার করলেই হয় না, একটু তো ভেতরে ঝুঁকতে হবে ব্যাপারটার মধ্যে। তো আপনার হচ্ছে ডেট টু জিডিপি হচ্ছে 37%, পুরো জিডিপি দিল্লির, সেখানে আমাদের হচ্ছে আমরা যতদিন ছিলাম ছিল 37% অনলি। এবার আসি আপনাদের অ্যালটমেন্ট, এক্সপেন্ডিচার
এনার্জিতে আপনার এক্সপেন্ডিচার মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে, 20 মিনিট শেষ হয়ে গেছে। হ্যাঁ, স্যার আপনার দু এক মিনিট না না, আজকে টাইম কাউকে দেওয়া যাবে না। আপনি আর একটুখানি এত ভাবি স্যার, আপনাকে প্লিজ টাইম আজকে চাইবেন না। আচ্ছা, আরো এক মিনিট সময় আছে, বলতে এখনো দুজন বাকি আমি আছে। দিয়ে দেবো এক মিনিট। না না, এখনো দুজন বাকি আছে, প্রায় 5টা বাজে। আচ্ছা হ্যাঁ, আমি এক মিনিটে বলে শেষ করবো। ঠিক আছে, বলুন। ইরিগেশন এন্ড ফ্লাড কন্ট্রোলে, সরি না, এনার্জিতে আপনারা টাকা কমিয়ে দিলেন। দুটো মানে হতে পারে যে আমরা সম্পূর্ণ করে দিয়ে গেছি। আমি বিদ্যুৎ মন্ত্রী ছিলাম, আমি জানি সে বিদ্যুৎ মন্ত্রী থাকাকালীন আমাদের রাজ্যে বিদ্যুৎ সব জায়গায় পৌঁছে গিয়েছিল, স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছিলাম। সেটার জন্যই হয়তো বিদ্যুৎ কমিয়ে দিয়েছেন অ্যালটমেন্ট, তাই হবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড, এখানেও আপনারা বিশেষ কিছু বলালেন না, অথচ বক্তব্যের মধ্যে এগ্রিকালচারের উপর অনেক কথা বলেছেন। আপনার বক্তব্য শেষ করুন, আর সময় দিতে পারছি না। লাস্ট তাহলে আপনার এলোপির থেকে আমি 2 মিনিট কেটে নেব। হ্যাঁ, হয়ে গেছে তোমার, শেষ করুন আপনি। ঠিক আছে, SC/ST আপনার এলোপি থেকে 2 মিনিট কেটে নেব আমি। সেখানেও আপনি অ্যালটমেন্ট কমিয়ে দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় ঠিক আছে, দাঁড়িয়ে প্লিজ মনে করি প্লিজ প্লিজ এবার বন্ধ করুন, হয়ে গেছে। আমি কিন্তু মাইক অফ করে দিচ্ছি। তাই পূর্ণ প্লিজ সমর্থন জানতাম। এবার বক্তব্য রাখবেন